হ্যালো এভরিওয়ান, আমরা ভিসকোসিটি ও সারফেস টেনশনের প্রবলেম সেট 2 করছিলাম। ওকে, সো সেটাই আমরা বেসিক্যালি কন্টিনিউ করব। সো দেখো, আজকে আমরা রেখেছি 7 নম্বর কোশ্চেনটা। সো 7 নম্বর কোশ্চেনটা কি বলছে? বলছে একটি কৌশিক নলকে জলে ডোবালে নলের ভেতর জল 0.1 মিটার উচ্চতা আরোহণ করে। আরোহণ মানে বেসিক্যালি ওপরের দিকে উঠে যাওয়া, মানে উন্নতি করা আর কি, উপরের দিকে উঠে যাওয়া। ঠিক আছে, মানে কাঁচটাকে যদি তুমি জলের মধ্যে ডুবিয়ে দাও তাহলে কি হবে, নাকি জলটা ওপরের দিকে উঠে আসবে। আমি আগের দিন বুঝিয়েছিলাম জিনিসগুলো কি করে কি হচ্ছে না হচ্ছে, রাইট? মানে কৌশিক নলের ব্যাপারটা কি করে জল উপরের দিকে উঠছে, কি করে জল নিচের দিকে নেমে যাচ্ছে, কোন সূত্র আসছে, জুর্নের সূত্রটা কি, সব কিছু কিন্তু ডিসকাস করেছিলাম। ওকে, আচ্ছা, তাহলে এইখানটা দেখো এবার কি বলছে। বলছে ওই নলকে, মানে একই কৌশিক নলকে এবার কি করে তুমি পারদে ডোবালে। হালকা বোঝো, প্রথমে তুমি ডুবিয়েছো জলে, তারপরে তুমি ডুবিয়েছো পারদে। এখানে কি হয়, জল বেসিক্যালি কি, ওই যে কৌশিক নলের সঙ্গে মানে একটা মানে আকর্ষণ থাকে আর কি, মানে লেগে থাকে আর কি, রাইট? কিন্তু পারদ কিন্তু কৌশিক নলে লেগে থাকে না। যারা লেগে থাকে, যে লিকুইডগুলো লেগে থাকে তারা বেসিক্যালি আরোহণ করে, মানে উপরের দিকে উঠে যায়। আর যারা লেগে থাকে না তারা নিচে নেমে পড়ে, রাইট? আচ্ছা, বলছে ডোবাল, বলছে নলের ভেতর দেখো পারদ লেভেলের এত মিটার অবনমন হয়। অবনমন মানে নিচে নেমে যায়। ক্লিয়ার হয়েছে? বলছে পারদের আপেক্ষিক ঘনত্ব তোমাকে বলে দিয়েছে। জলের স্পর্শকোণ 0 ডিগ্রি, পারদের স্পর্শকোণ 135 ডিগ্রি। যে জলের ও পারদের পৃষ্ঠটানের তুলনা করো, কিছুই না, তাহলে ফর্মুলাটা তোমাকে জানতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বেসিক্যালি আমি যদি ছবিটা দেখাই তাহলে ছবিটা ঠিক এরকম হওয়ার কথা। প্রথমে একটা জল রয়েছে, রাইট? এটা জল H2O লিকুইড রয়েছে, মানে ওয়াটার রয়েছে, রাইট? তাহলে এইখানে যখন তুমি ডোবালে তখন কি হলো, জল উপরের দিকে উঠে আসলো এবং কি এইরকম একটা শেপ উৎপন্ন করলো, অবতল টাইপের একটা শেপ উৎপন্ন করলো, রাইট? এটা আরোহণ হলো। দেখো জলটা কিন্তু উপরের দিকে উঠে গেছে, তাই না? জলটা যেহেতু উপরের দিকে উঠে গেছে তাই আরোহণ হয়েছে। বাট আমি যদি এখানে একই রকম ব্যাপার দেখাই, মানে বেসিক্যালি এই যে মানে কৌশিক নল, এই কৌশিক নলটাকে যদি আমি পারদের মধ্যে ডোবাই তাহলে কি হবে? সাপোজ তোমার এখানে পারদ রয়েছে, মার্কারি Hg, রাইট? তাহলে যেটা দেখা যায় বেসিক্যালি জলটা কি হয়, নিচের দিকে, মানে পারদটা বেসিক্যালি নিচের দিকে এইভাবে নেমে যায়। ক্লিয়ার হয়েছে? দেখো নিচের দিকে নেমে পড়েছে, তাই না? তাহলে এখানে হচ্ছে অবনমন হচ্ছে। এবার কি বলে দিয়েছে দেখো, তাহলে এর অবনমন কতখানি হয়েছে সেটা তোমাকে বলে দিয়েছে এতখানি, আর এর উন্নয়ন কতখানি হয়েছে সেটা তোমাকে বলে দিয়েছে এতখানি। কোনো অসুবিধা নেই। ওকে, বলছি পারদের আপেক্ষিক ঘনত্ব বলে দিয়েছে, স্পর্শকোণ বলে দিয়েছে, মানে এখানে স্পর্শকোণ তোমাকে বলে দিয়েছে, এইখানে স্পর্শকোণ তোমাকে বলে দিয়েছে, মানে এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দিয়েছে। এটা 0 ডিগ্রি বলেছে, এটা 135 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে জল ও পারদের পৃষ্ঠটানের তুলনা করো। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা জানি, এই বলেছিলাম জুর্নের সূত্র। সেটা কি ছিল বলো? হাইট ইকুয়াল টু 2 ইন্টু সারফেস টেনশন কস থিটা ডিভাইডেড বাই আর ইন্টু রো ইন্টু জি। ওকে, এবার তোমাকে বেসিক্যালি বের করতে হবে সারফেস টেনশন। তাহলে তুমি টি ইকুয়াল টু তুমি কি বলতে পারো? দেখো টি ইকুয়াল তুমি বলতে পারো বেসিক্যালি আর ইন্টু রো ইন্টু জি ইন্টু এইচ ডিভাইডেড বাই 2 অফ কস থিটা, তাই তো? তাহলে একটা তুমি ওয়াটারের জন্য বলবে, একটা তুমি পারদের জন্য বলবে। তাহলে তুমি এরকম বলতে পারো, রেশিও যদি করে দিই আমরা ওয়াটার বাই পারদ মার্কারি, রাইট? এম লিখলাম আমি, হ্যাঁ? টি ডাব্লিউ এটা কি রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি জলের সারফেস টেনশন, টি এম এটা রিপ্রেজেন্ট করছে বেসিক্যালি পারদ বা মার্কারি সারফেস টেনশন। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো তাহলে যেহেতু একই কৌশিক নল তাহলে রেডিয়াসটা সেম। ওকে, আচ্ছা, আর এখানে যে ইয়েটা রয়েছে মানে রো হচ্ছে তোমার ডেনসিটি, মানে জলের ডেনসিটি, আর এখানে পারদের ডেনসিটি, তাহলে ডিফারেন্ট হবে নিশ্চয়ই। তাহলে এখানে তুমি লিখতে পারো, দেখো এটার ক্ষেত্রে প্রথমে লিখে, আচ্ছা এখানে একবার লিখে দিলে তোমাদের সুবিধা হবে। টি ডাব্লিউ যদি আমরা লিখে এরকম লিখবো আমরা, আর সেম থাকছে, রো ডাব্লিউ থাকছে, জি থাকলো সেম, এইচ ডাব্লিউ হলো ডিভাইডেড বাই 2 অফ কস থিটা ডাব্লিউ। এখানে তুমি টি মার্কারি লিখবে তুমি, তার মানে কি আর রো মার্কারি জি এইচ মার্কারি ডিভাইডেড বাই 2 কস থিটা মার্কারি। ওকে, এই রেশিও করে দাও এবার তুমি। তাহলে এখানে তুমি আর ক্যান্সেল করে দিতে পারো, অসুবিধা কিছু নেই, 2 কেটে যাবে, জি কেটে যাবে। তাহলে এখানে থাকছে রো ডাব্লিউ, উপরে থাকছে এইচ ডাব্লিউ ডিভাইডেড বাই এখানে থাকছে দেখো কস থিটা ডাব্লিউ। ওকে, নিচে যখন তুমি লিখবে এটা লিখবে তুমি, নিচে তুমি লিখবে রো মার্কারি এইচ মার্কারি, আর এটা উপরে চলে আসবে, সুতরাং এটা হবে
কস থিটা মার্কারি। ক্লিয়ার হয়েছে? এবার সব ভ্যালু তুমি জানো, সবগুলোকে পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে এখানে রোর ভ্যালু তুমি জানো, রো অফ ওয়াটার। এখানে আমরা বেসিক্যালি দেখো সব কিছুই কিন্তু এসআই সিস্টেমে বলে দিয়েছে। তাহলে ওয়াটারের মার্কেট, ওয়াটারের ডেন্সিটি আমরা সবাই জানি কি এসআই সিস্টেমে 1000 হয়, রাইট? এখানে লেখো 1000 কেজি পার মিটার কিউব। আর হাইট কতখানি দেখো, ওয়াটার কতখানি হাইট উঠেছে দেখো 0.1 ইন্টু কস থিটা এম, মানে মার্কারির ক্ষেত্রে কত অ্যাঙ্গেল বলে দিয়েছে 135, সুতরাং কস 135 ডিগ্রি। ওকে, কস 135 ডিগ্রি ডিভাইডেড বাই, তুমি বলবে কস জলের ক্ষেত্রে কত দেখো, জল 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি ইন্টু রো এম, মার্কারির ক্ষেত্রে রো বলে দিয়েছে 13.6, তোমরা জানো নিশ্চয়ই। আর মার্কারির ক্ষেত্রে হাইট কতখানি নিচের দিকে নেমেছে দেখো 0.0342। এটা ক্যালকুলেশন করে তোমার আনসার চলে আসবে, নিশ্চয়ই তোমরা এটা করতে পারবে ক্যালকুলেশন। এটা করলে যেটা আনসার আসে TW/TM, সেটা ইকুয়াল টু বেসিক্যালি 3.8/25। তোমাদের বইতে হয়তো 38 দেওয়া আছে এটা, কিন্তু তুমি যদি ক্যালকুলেটারে যদি পুট করো তাহলে কিন্তু এটা 3.8ই আসছে। ওকে, এটা কিন্তু 38 হবে না, এটা 3.8 হবে। মানে অ্যাকচুয়ালি বইতে হয়তো মিস্টেক করেছে, ক্যালকুলেটর তুমি পুট করো তাহলে তুমি কিন্তু এই আনসারটাই পাবে। ওকে, সো নেক্সট কোশ্চেনটা দেখা যাক। নেক্সট প্রবলেমটা দেখো কি বলছে। নেক্সট প্রবলেমটা বেসিক্যালি 8 নম্বর কোশ্চেন, রাইট? বলছে একটি ইউ নল যথাক্রমে, ইউ নল মানে ইউ আকৃতির নল, মানে এইরকম একটা ইউ আকৃতির নল রয়েছে, রাইট? বলছে ইউ আকৃতির নল যথাক্রমে 1 মিলিমিটার ও 2 মিলিমিটার ছিদ্র বিশিষ্ট দুটি কৌশিক নল দ্বারা গঠিত। মানে বেসিক্যালি ইউ আকৃতির নল, মানে এরকম ইউ আকৃতির নল, এই একটা ছিদ্র, মানে তার যে ডায়ামিটারটা বলে দিয়েছে এত মিটার, এত মিলিমিটার, আর এটার বলে দিয়েছে এত মিলিমিটার। ওকে, মানে দুটো আলাদা কিন্তু, হ্যাঁ, একটা সরু একটা মোটা। বলছে নলটিকে উল্লম্বভাবে রাখা আছে, মানে জাস্ট এইভাবে রেখে দেওয়া আছে, আমি ছবিকে দেখাবো চাপ নেই। বলছে এবং কিছু অংশ এত সারফেস টেনশন এবং শূন্য স্পর্শ কোণ সম্পন্ন একটি তরল দ্বারা পূর্ণ করা হয়েছে। ওকে, বলছে যদি তরলের দুদিকের লেভেলের উচ্চতার পার্থক্য এত সেন্টিমিটার হয় তবে তরলের ঘনত্ব নির্ণয় করো। দেখো প্রথমে আমি আগে বলি সবসময় কি কোয়েশ্চেনটা ভালো করে বোঝো, কোয়েশ্চেনটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবে। তাহলে কোয়েশ্চেনটা কি বলছে, একটা ইউ আকৃতির নল রয়েছে, এরকম ইউ আকৃতির নল রয়েছে। ওকে, এইরকম একটা দিক একটু সরু, দেখো 1 মিলিমিটার বলে দিয়েছে, একটা দিক একটু মোটা। তাহলে আমি এরকম ছবিটা আঁকবো, তাহলে এই দিকটা একটু মোটা করে দিই, আমি এই দিকটা একটুখানি মোটা করে দিলাম। ওকে, তাহলে এইটা বলে দিয়েছে দেখো 1 মিলিমিটার, এটা বলে দিয়েছে 2 মিলিমিটার ছিদ্র বিশিষ্ট দুটি কৌশিক নল দ্বারা গঠিত। এটা রেডিয়াস বলেনি, ছিদ্র বিশিষ্ট, মানে বেসিক্যালি ডায়ামিটারটা আই থিঙ্ক বলে দিয়েছে এখানটায়। ওকে, তাহলে এটা রেডিয়াস যদি আমি সাপোজ আর ধরি, R1, এটা রেডিয়াস যদি আমি R2 ধরি আমি, ওকে, তাহলে R1 বেসিক্যালি বলে দিয়েছে 1/2 মিলিমিটার, আর এখানে 2/2 মিলিমিটার। ওকে, সাপোজ এটা ডায়ামিটার ধরে নাও তুমি এটা। ওকে, তো যে ডায়ামিটার হয় তাহলে কি রেডিয়াস কত হবে, 1/2 হবে, হাফ, তাই না? মানে 2 দিয়ে ভাগ করতে হবে, এটার ক্ষেত্রে আমি এটা লিখলাম। এবার কি বলছে দেখো, বলছে নলটিকে উল্লম্বভাবে রাখা আছে, ঠিক আছে, রাখলাম, এবং কিছু অংশ এত সারফেস টেনশন ও শূন্য স্পর্শ সম্পন্ন একটি তরল দ্বারা ফুলফিল করা হয়েছে, রাইট? যেহেতু সরু, তাহলে তুমি একটা কথা বলো আমাকে, সরুটার ক্ষেত্রে তরল বেশি উপরের দিকে যাবে নাকি মোটাটার ক্ষেত্রে বেশি উপরের দিকে যাবে? একটু প্রমাণ করে দেখালাম, মানে আগের দিনের লেকচারে দেখিয়েছিলাম আমি, বেসিক্যালি সরুটার ক্ষেত্রে কিন্তু ওপরের দিকে ওঠে বেশি, তাই না? তাহলে এটার ক্ষেত্রে মনে করো তরলটা এখানে পর্যন্ত রয়েছে, এবং শেপটা কেমন হয় বলো দেখি, যেহেতু উপরের দিকে উঠছে ইউ শেপের হবে। অ্যাকচুয়ালি এখানে ইউ শেপ হবে না, কারণ এখানে শূন্য স্পর্শক সম্পন্ন বলে দিয়েছে। শূন্য স্পর্শক মানে অ্যাপ্রক্সিমেট, তুমি বলতে পারো যে লেভেলটা কি সমান, অ্যাপ্রক্সিমেট লেভেলটা সমান, এরকম জল দ্বারা ফুলফিল রয়েছে। এইটা কিন্তু ধরো এতখানি পর্যন্ত রয়েছে। ওকে, তাহলে একটা দেখো হাইটের কিন্তু একটা তুমি ডিফারেন্স দিয়ে পাচ্ছ এখানে, তাহলে এই হাইটের কিন্তু একটা তুমি ডিফারেন্স পাচ্ছ। তাহলে এটার হাইট ধরলাম সাপোজ
মানে ইয়ে থেকে এইচ উচ্চতায় রয়েছে, H1 রয়েছে, এটা কি H2 রয়েছে, তাহলে তুমি হাইটের ডিফারেন্স তুমি কতখানি পাচ্ছ দেখো। সুতরাং H1 মাইনাস H2, মানে এখান থেকে এইটু কিন্তু বেসিক্যালি H1 মাইনাস H2, এটা তোমার হাইটের ডিফারেন্স, সেটা তোমাকে বলে দিয়েছে 1.25। ওকে, আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার কি বলছে দেখো, যদি তরলের দুদিকে লেভেলের আচ্ছা ভুল লিখেছি, লেভেলের উচ্চতা পার্থক্য এত বলে দিয়েছে, মানে বেসিক্যালি এইটা বলে দিয়েছিল 1.25 সেন্টিমিটার, অসুবিধা নেই। বলছে তরলের ঘনত্ব নির্ণয় করো, মানে যে লিকুইডটা রয়েছে লিকুইডের ডেন্সিটি কী হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে একটা জিনিসের কাজে লাগবে, ওই বলেছিলাম জুরিনের সূত্র, তাই না? সেটা কি বলে দেখো, সেটা আমরা জানি বেসিক্যালি হাইট মানে H ইকুয়াল টু 2t cos থিটা, এর স্পর্শ কোণের cos ডিভাইডেড বাই r ইন্টু রো ইন্টু জি। জি হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, রো হচ্ছে তোমার লিকুইডের ডেন্সিটি, আর হচ্ছে তোমার রেডিয়াস। ক্লিয়ার হচ্ছে? যে টিউবটা তুমি নিচ্ছ, যে কৌশিক নলটা তুমি নিয়েছো, সেই কৌশিক নলের কি রেডিয়াস। আচ্ছা, তাহলে তোমাকে বের করতে হবে বেসিক্যালি হাইটের ডিফারেন্স। তাহলে তুমি দেখো এরকম বলে, তুমি তাহলে প্রথমে H1টা বের করে নাও তুমি। তাহলে H1 মানে কি বলবে তুমি, টি মানে 2t, দেখো যেহেতু কি বলে এটা সারফেস টেনশন সেম বলে দিয়েছে, তাহলে তোমার লেখার দরকার নেই। ওকে, মানে জাস্ট টি লেখো তুমি, আর cos 0 ডিগ্রি বলে দিয়েছে, একই রাখলাম, অসুবিধা নেই। আর আরটা তোমার চেঞ্জ হবে, রো সেম থাকবে, জি সেম থাকবে। সিমিলারলি R2 মানে H2 মানে তুমি কি লিখবে দেখো, 2t cos θ ডিভাইডেড বাই R2 রো ইন্টু জি। ওকে, R2 রো ইন্টু জি। তাহলে যেহেতু ডিফারেন্স বলে দিয়েছে, তাহলে তুমি কি করবে, এটাকে 1 নম্বর নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দাও। ডিফারেন্স মানে এটা মাইনাস এটা করবে তুমি, তো সুতরাং তুমি বলবে যে H1 মাইনাস H2। এটাই কিন্তু তোমাকে বলে দিয়েছে বেসিক্যালি, তাই না? ডিফারেন্সটা তোমাকে বলে দিয়েছে, তুমি তো সূত্র জানো, ডিফারেন্স করে দাও। তাহলে এখান থেকে দেখো কমন যাবে, তাই না? তাহলে 2t cos θ ডিভাইডেড বাই রো ইন্টু জি কমন আসবে, এখানে পড়ে থাকবে 1/r1 মাইনাস 1/r2, এটা পড়ে থাকবে, তাই নয় কি? তাহলে এখান থেকে তোমাকে বের করতে হবে বেসিক্যালি রো বের করতে হবে, কারণ ডেন্সিটি বের করতে বলে রো বের করবে তুমি। তাহলে জাস্ট এখান থেকে তুমি লিখতে পারো, সুতরাং ভাই রো ইকুয়াল টু তুমি বলবে যে 2t cos θ ডিভাইডেড বাই H1 মাইনাস H2 ইন্টু জি হলো, আর এখানে এটা অ্যাজ ইট ইজ 1/r1 মাইনাস 1/r2। এই তো সব কিছু পুট করে দাও। টি এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে এত, থিটার ভ্যালু তোমাকে বলে দিয়েছে 0 ডিগ্রি, তাহলে cos 0 মানে 1, পুট করে দাও। H1 মাইনাস H2 তোমাকে বলে দিয়েছে এত সেন্টিমিটার। এবার তুমি সবগুলোকে একই একই ইউনিটে নিয়ে চলে আসো। ওকে, যেমন ধরো সবগুলোকে আমরা সাপোজ এসআই সিস্টেমে নিয়ে চলে আসি, তাহলে এই মিলিমিটারকে তুমি লিখবে এখানে বেসিক্যালি, মিলিমিটার মানে আমরা জানি কি বেসিক্যালি 1 মিটার ইকুয়াল টু 10⁻³ মিলিমিটার। তাহলে 1 মিলিমিটার মানে তুমি লিখবে বেসিক্যালি 10⁻³ মিটার হলো। সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার মানে কি জানি আমরা, 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, তাহলে তুমি লিখবে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10⁻² মিটার। তাহলে এই জিনিসগুলোকে পুট করে দাও, এটা তো এসআই সিস্টেমটা বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে পুট করলে কিন্তু তোমার রো এর কিন্তু আনসার চলে আসবে। যেহেতু এসআইতে করছো এগুলো সব, তাহলে এসআইতে আনসার আসবে। তোমাকে যদি বলে না ভাই সিজিএসে আনসার দরকার আমার, তাহলে সিজিএসে করে নাও, সিম্পল জিনিস। ক্লিয়ার হয়েছে? যে আনসারটা আসবে সলভ করলে পরে সেটা কত আসছে দেখো, এটা সলভ করলে আসছে 0.8 ইন্টু 10⁻³ kg/m³। ওকে, তাহলে এটাই কিন্তু আনসার। দেখো কোশ্চেনটা কিন্তু কিছুই নেই, তোমাকে বুঝতে হবে এই যে জিনিসগুলো, এই যে সূত্র, জুরিনের সূত্র, এটা তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে কিন্তু তুমি প্রবলেমগুলো ইজিলি সলভ করতে পারবে। ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে এবার নেক্সট ভিডিওতে। ওকে, নেক্সট কোয়েশ্চেনগুলো নিয়ে আরও ইন্টারেস্টিং কোয়েশ্চেন রয়েছে, আরও ইন্টারেস্টিং আমরা কনসেপ্ট ডেভেলপ করবো। ততদিন তোমরা পড়াশোনা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। সো থ্যাংক ইউ।